আজ আমাদের পড়ার বিষয় হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইংরেজি বই থেকে দ্য বুক অব নেচার, যার লেখক হলো জওহরলাল নেহেরু। লেখক পরিচিতি হিসেবে পাঠ্য বইয়ে যেটুকু দেওয়া রয়েছে তা তোমাদেরকে বাংলা অর্থ সহকারে পড়ে শোনাচ্ছি। সেটা হলো, পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। গ্রেট অর্থাৎ মহান, স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম ফাইটার। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অর্থাৎ স্বাধীন ভারতবর্ষ। তাহলে পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন মহান স্বাধীনতা সংগ্রামী এবং প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতবর্ষের। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম নোটেড ওয়ার্কস। তার প্রখ্যাত কাজগুলির মধ্যে ছিল দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 শতকের শেষ দিক করে তার ছোট মেয়ে ইন্দিরার সহিত তার চিন্তাভাবনা, ধারণা এবং জ্ঞানগুলি ভাগ করে নেবার উদ্দেশ্যে তিনি একগুচ্ছ চিঠি তাকে লিখেছিলেন। সিরিজ অফ লেটার্স অর্থাৎ একগুচ্ছ চিঠি। দিজ লেটার্স ওয়ার লেটার কম্পাইলড ইন্টু এ বুক টাইটেলড লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই চিঠিগুলোই পরবর্তীতে সমগ্র আকারে একটি বই এর রূপ নেয়, যার শিরোনাম ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সাপ্ট ফ্রম দ্য বুক। বর্তমান পাঠ্যাংশটি ওই বই থেকে সংগৃহীত। ইউনিট 1। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি এবং আমি একসাথে ছিলাম, তুমি প্রায়শই আমাকে কিছু জিনিস সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং আমি চেষ্টা করতাম সেগুলোর উত্তর দিতে। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন তুমি মুসৌরিতে এবং আমি এলাহাবাদে, তাই আমাদের এ ধরনের আর কথাবার্তা চলতে পারে না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. আমি সেজন্য সময়ে সময়ে তোমাকে আমাদের পৃথিবীর গল্পের ছোট সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে লিখে চলেছি এবং অনেক দেশের সম্বন্ধে লিখে চলেছি, যেগুলো ছোট বড় নানান শ্রেণীতে বিভক্ত। ইউ হ্যাভ রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি অল্প বিস্তর ইউরোপীয় ইতিহাস এবং ভারতীয় ইতিহাস পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড and India, though a big country, is only a small part of the earth's surface. Surface মানে উপরিভাগ। কিন্তু ইংল্যান্ড কেবলমাত্র একটা ছোট দ্বীপ এবং ভারত বড় দেশ হলেও কেবলমাত্র এটা পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের একটা ছোট অংশ মাত্র। তাহলে ভারতকে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের একটা ছোট অংশ হিসেবে এখানে উল্লেখিত করা হয়েছে। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট। যদি আমরা চাই আমাদের পৃথিবীর গল্পের সম্পর্কে কিছু জানতে, তাহলে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে সমস্ত দেশের কথা এবং এখানে বসবাসকারী সমস্ত ব্যক্তিবর্গের কথা। বসবাসকারী অর্থাৎ ইনহ্যাবিটেড। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটিল কান্ট্রি হোয়ার মে হ্যাভ বিন বর্ন। এবং কেবলমাত্র একটা ছোট দেশের কথা নয় যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। তাহলে এখানে বলতে চাওয়া হচ্ছে, যদি পৃথিবীর গল্প সম্বন্ধে আমরা কেউ জানতে চাই, তাহলে আমাদের কেবলমাত্র
ওই ছোট দেশ যেখানে আমরা জন্মগ্রহণ করেছি সেটার কথা ভাবলে চলবে না, ভাবতে হবে সমস্ত দেশের কথা এবং সমস্ত ব্যক্তিবর্গের কথা সেখানে যারা বসবাস করে। I am afraid I can only tell you very little in these letters of mine. আমি ভীত, আমি খুব অল্পই বলতে পারি এই সকল চিঠিগুলিতে, আমার এই সকল চিঠিগুলিতে। অর্থাৎ তিনি যে চিঠিগুলো তার ছোট মেয়ে ইন্দিরাকে লিখে চলেছেন, সেই চিঠিগুলিতে তিনি এই পৃথিবীর গল্প সম্বন্ধে বলতে চেয়েছেন, তিনি খুব অল্পই বলতে পারেন। যেহেতু তিনি এবং ইন্দিরা তার ছোট মেয়ে এখন আর সম্মুখে নেই, দুজনেই দুই প্রান্তে আছেন, একজন মুসৌরি একজন এলাহাবাদে, তাই চিঠি সহযোগে এর থেকে বেশি পৃথিবীর গল্প সম্বন্ধে তার নিকট বর্ণনা করা সম্ভবপর হয়ে উঠবে না, তাই এরকম কথা বলেছেন। বাট দ্যাট লিটিল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ, কিন্তু ওই অল্পটি আমি আশা রাখি তোমাকে আগ্রহান্বিত করবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল্ড, এবং পৃথিবীকে অখণ্ড হিসেবে ভাবতে শেখাবে তোমাকে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, এবং অন্যান্য ব্যক্তিবর্গকে নিজের অর্থাৎ আমাদের ভাই বোন হিসেবে তোমাকে ভাবতে শেখাবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. যখন তুমি বড় হবে তুমি পড়বে পৃথিবীর এই গল্প সম্পর্কে এবং তার ব্যক্তিবর্গ সম্পর্কে তোমার মোটা মোটা বইয়ে, এবং তুমি খুঁজে পাবে আরও আগ্রহজনক কিছু তোমার পড়ে থাকা অন্যান্য গল্প বা উপন্যাস বইগুলির চেয়ে। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। তুমি জানো আমাদের পৃথিবী বহু লক্ষ লক্ষ বছরের পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার আর নো মেন অর ওমেন লিভিং ইন ইট, এবং দীর্ঘ সময়কাল জুড়ে সেখানে কোনো পুরুষ এবং মহিলা বসবাস করতো না। বিফোর দ্য মেন কেম দেয়ার আর অনলি অ্যানিমেলস, মানুষ আসার আগে এখানে কেবলমাত্র প্রাণীবর্গরাই বসবাস করত। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, এবং প্রাণীবর্গেরও বসবাস করার আগে একটা সময় ছিল যখন কোনো প্রাণের অস্তিত্বই পৃথিবীতে বিরাজমান ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যাল অ্যান্ড মেন টু বি উইথাউট দেম। এটা কল্পনা করা খুব কঠিন হবে তাদের ছাড়া যাদের দিয়ে আজ সমস্ত রকম প্রজাতি এবং প্রাণীবর্গ এবং মানুষদের দ্বারা পরিপূর্ণ। It is difficult to imagine this world of ours which is so full today of all kind of animals and men to be without them. আমাদের পৃথিবীটি কল্পনা করা খুবই কঠিন যেটি আজ সব রকমের প্রাণী ও মনুষ্য ছাড়াই এতটাই পরিপূর্ণ। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বৈজ্ঞানিকেরা এবং তারা যারা এগুলো নিয়ে পড়াশোনা করেছে এবং বিশালভাবে চিন্তা ভাবনা করেছে এই সম্বন্ধে, তারা আমাদেরকে বলে যে সেখানে একদা এক সময় ছিল যখন কোনো প্রাণীসত্তার বসবাসের পক্ষে পৃথিবী খুবই উত্তপ্ত ছিল। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস উই ক্যান আওয়ারসেলভস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। এবং যদি আমরা তাদের বইগুলো পড়ি এবং জানি শিলা এবং জীবাশ্ম সম্পর্কে, আমরা নিজেরাই দেখতে পাবো যে এটা সত্যি।
অ্যাক্টিভিটি ওয়ানে যেটা করতে বলেছে, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, অর্থাৎ উপযুক্ত অল্টারনেটিভসের তলায় দাগ দিতে বলেছে। ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট এ বিগ স্মল হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। ভারত হলো ঘটনাক্রমে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের কি ছোট অংশ, তাই স্মলের তলায় দাগ। ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু কোল্ড ডার্ক হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। প্রাণের অস্তিত্ব রক্ষার্থে একদা একসময় পৃথিবী ছিল অতীব উষ্ণ, অর্থাৎ হট। ফসিলস আর এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমেল, ওয়ান কাইন্ড অফ হার্ড রক, দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। ফসিলস তো এক ধরনের বন্য প্রাণীও নয়, এক ধরনের কঠিন শিলাও নয়, তাহলে এটা হলো প্রাচীন প্রাণীর অংশাবশেষ। তা দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস, এই অপশানটাই হবে ঠিক। ফসিলস অর্থাৎ জীবাশ্ম তো প্রাচীন প্রাণীর অংশাবশেষ, তাই এই অপশানটা সঠিক হবে। অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। আমাদের কি জানা উচিত এই পৃথিবীর গল্প সম্পর্কে? উত্তরস্বরূপ যেটা লিখতে হবে সেটা হলো যে, ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট। যদি আমরা এই পৃথিবীর গল্প সম্পর্কে কিছু জানতে চাই, আমাদের অবশ্যই সমস্ত দেশের কথা এবং এখানে বসবাসকারী সমস্ত ব্যক্তিবর্গের কথা জানতে হবে। দ্বিতীয় প্রশ্ন, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। আমাদের পৃথিবীর বয়স কত? উত্তরস্বরূপ যেটা লিখতে হবে সেটা হলো, আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। আমাদের বিশ্ব অর্থাৎ পৃথিবী অনেক বা বহু লক্ষাধিক বছরের পুরানো। হু রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস। প্রাণীবর্গের আগমনের পূর্বে এখানে কারা বিচরণ করত? ওইখানে অর্থাৎ পৃথিবীতে কারা বিচরণ করত? উত্তরস্বরূপ যেটা লিখতে হবে যে, বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস দেয়ার আর অনলি অ্যানিমেলস। প্রাণীবর্গের আগমনের পূর্বে এখানে কেবলমাত্র হু রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস। মনুষ্যবর্গের আসার পূর্বে পৃথিবীতে কারা বিচরণ করত? উত্তরস্বরূপ যেটা লিখতে হবে যে, বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিংস দেয়ার আর অনলি অ্যানিমেলস। মনুষ্যবর্গের আসার পূর্বে এখানে কেবলমাত্র প্রাণীবর্গেরাই ছিল। অ্যাক্টিভিটি 3-এ যেটা করতে হবে সেটা হলো, fill in the blanks with suitable words from the text. The first letters of the word are given. হচ্ছে উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলিকে পূর্ণ করতে হবে। তা সেই উপযুক্ত শব্দগুলির প্রথম লেটারটি কিন্তু দেওয়া আছে, যেমন এক্ষেত্রে এইচ। তার প্রথম প্রশ্ন যেটা, অ্যাজ এ সাবজেক্ট ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এইচ দিয়ে একটা ওয়ার্ড হতে হবে, যেটা আমাদের আবার টেক্সটেও থাকার কথা। টেক্সট থেকে এইচ দিয়ে হিস্ট্রি এমন একটা ওয়ার্ড আমরা পেয়েছি টেক্সট, তাই অ্যাজ এ সাবজেক্ট হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং, এটা হবে সঠিক। বিষয় হিসেবে ইতিহাস বেশ আগ্রহজনক, এর বাংলাটা হলো এরকম, উই হ্যাভ গুড রিলেশন উইথ আওয়ার নেইবারিং, সি দিয়ে কান্ট্রি হবে। তাহলে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, এই বাংলা হলো এটা এরকম। প্লান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো। উদ্ভিদবর্গের বাতাস, জল এবং সূর্যালোক দরকার বৃদ্ধির জন্য। ক্যান ইউ ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। তুমি কি কল্পনা করতে পারো আমাদের বিশ্বটা কত বড়? ইমাজিন অর্থাৎ কল্পনা। ইউ শুড ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। তোমাকে প্রতিনিয়ত পড়তে হবে যদি তুমি ভালো ছাত্র হতে চাও। অ্যাক্টিভিটি 4 অংশে নিচে কয়েকটি ওয়ার্ড দেওয়া রয়েছে, যা দিয়ে
মিনিংফুল সেন্টেন্স তৈরির কথা বলা হয়েছে। মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথম হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট শব্দটি বাংলা হলো আগ্রহ। তাহলে তা দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। বাক্যটা হবে এরকম, আই হ্যাভ এ কিন ইন্টারেস্ট ইন ক্রিকেট। আমার ক্রিকেট এর ওপর ভীষণ আগ্রহ রয়েছে। সারফেস অর্থাৎ উপরিভাগ, এ দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স করলে এরকম হবে যে ইন্ডিয়া ইজ এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। ভারত হলো পৃথিবীর উপরিভাগের একটা ছোট্ট অংশ। ইনহেবিটেড মানে বাস করা, এটা দিয়ে একটা বাক্য তৈরি করলে হবে এরকম যে দিস এরিয়া ওয়াজ ইনহেবিটেড বাই প্রাইমিটিভ পিপল। এই এলাকাতে আদিম মানুষরা বসবাস করত। টুগেদার অর্থাৎ একসাথে, এই দিয়ে একটা বাক্য তৈরি করলে হবে যে দে বোথ গো টু স্কুল টুগেদার। তারা দুজনে একসাথে স্কুলে যায়। সায়েন্টিস্ট, জগদীশচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। জগদীশচন্দ্র বোস ছিলেন একজন বিখ্যাত বা মহান বিজ্ঞানী। তার লেসন এবং আজকে টেক্সট যেটুকু পড়া হলো ইউনিট 1 থেকে, সে সংক্রান্ত কোনো অসুবিধা বা সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজ এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো।